ইজি ফিজিক্স বই থেকে আমরা বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করে দেখাবো, যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন আকারে ক খ আকারে আসতে পারে। সুতরাং এই প্রশ্নগুলোর সমাধান খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো আমরা সমাধান করছি ইজি ফিজিক্স বই থেকে। পড়ন্ত বস্তুর ত্বরণ পরিপূর্ণভাবে সুষম ত্বরণ নয়, ব্যাখ্যা করো। বিনা বাধায় পড়ন্ত বস্তুর ত্বরণ সুষম ত্বরণ, কিন্তু বাস্তবে বস্তু কখনো বিনা বাধায় পড়তে পারে না। বস্তু যখন উপর হতে নিচে পড়ে তার উপর বাতাসের বাধা সর্বদাই কাজ করে। বাতাসের বাধা বস্তুর বেগের মানের পরিবর্তন করে, ফলে ত্বরণেরও পরিবর্তন হয়। তাই বলা যায় পড়ন্ত বস্তুর ত্বরণ পরিপূর্ণভাবে সুষম ত্বরণ না। সুষম ত্বরণ মানে কি? প্রতি সেকেন্ডে যদি একই পরিমাণ বেগ বৃদ্ধি পায়। এখন বিনা বাধায় পড়লে প্রতি সেকেন্ডে 9.8 করে বেগ বৃদ্ধি পায়, কিন্তু বাতাস থাকলে প্রতি সেকেন্ডে কিন্তু একই পরিমাণ বেগ বৃদ্ধি পেতে পারে না। সুতরাং বাতাস থাকলে বা বিনা বাধায় না পড়লে সেই ত্বরণটা আসলে সুষম ত্বরণ হয় না। মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের প্রাপ্ত বেগের বর্গের সমানুপাতিক, ব্যাখ্যা করো। খেয়াল করো, আমরা জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। এখন স্থির অবস্থা মানে হচ্ছে আদিবেগ 0, তাহলে ভি স্কয়ার সমান হচ্ছে 2gh। এখন এখানে যদি জি কনস্ট্যান্ট হয়, যেহেতু অভিকর্ষ ত্বরণ হচ্ছে কনস্ট্যান্ট হবে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি ভি স্কয়ার সমানুপাতিক হচ্ছে এইচ, বা এইচ সমানুপাতিক ভি স্কয়ার, মানে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের বেগের বর্গের সমানুপাতিক। দ্রুতি ও বেগের মাত্রা এক হলেও রাশি দুটি এক নয়। খেয়াল করো, বেগের মাত্রা কি? বেগের মাত্রা হচ্ছে LT ইনভার্স 1। দূরত্বের মাত্রা কি? সেটাও LT ইনভার্স 1। কিন্তু দুইটা রাশি কি এক? দুইটা রাশি এক না। একটা হচ্ছে ভেক্টর রাশি, একটা হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশির দিক আছে কিন্তু স্কেলার রাশির কোনো দিক নাই। সুতরাং দুইটার মাত্রা এক হলেও রাশি দুটি একই নয়। ঘড়ির পেন্ডুলামের গতি, পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতি, ব্যাখ্যা করো। প্রথম জিনিসটা হচ্ছে ঘড়ির পেন্ডুলামের গতি মানে হচ্ছে এই যে ঘড়ির কাঁটার নিচে যেরকম দুলতে থাকে যে পেন্ডুলামটা, সেটা হচ্ছে ঘড়ির পেন্ডুলাম। তো এই পেন্ডুলামের গতি আমাদের পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতি কিভাবে হতে পারে? পর্যাবৃত্ত গতি মানে কি? গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে সে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তখন তাকে আমরা বলি হচ্ছে পর্যাবৃত্ত গতি। এখন যখন হচ্ছে ঘড়ির পেন্ডুলাম দোলে, তখন তার গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে দেখা যাবে সে প্রতি সেকেন্ডে বারবার একই দিক থেকে একই সময় পরে অতিক্রম করতেছে, সুতরাং এটা পর্যাবৃত্ত গতি। আবার তার যে পর্যায়কাল, সেই পর্যায়কালের অর্ধেক সময় একদিকে যায়, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে আসে, সুতরাং এটা স্পন্দন গতি। তাহলে আমরা বলতে পারি ঘড়ির পেন্ডুলামের গতি পর্যাবৃত্ত গতি এবং হচ্ছে স্পন্দন গতি। সকল ঘূর্ণন গতি পর্যাবৃত্ত গতি নয়। বিষয়টা এক্সাম্পল দিয়ে আমরা এভাবে বলতে পারি, ধরো এই একটা বিন্দুকে কেন্দ্র করে একটা জিনিস এরকম বৃত্তাকার পথে ঘুরছে, এরকম বৃত্তাকার পথে ঘুরছে। এখন এই পুরো পথটা তার অতিক্রম করতে প্রতিবার যদি একই পরিমাণ সময় লাগে এবং প্রতিবার যদি একই দিক থেকে ঘোরে, তখন এটা ঘূর্ণন গতির সাথে সাথে এটা কিন্তু পর্যাবৃত্ত গতিও। কিন্তু সমস্যাটা হচ্ছে এটা ঘোরার সময় যদি হচ্ছে যাই প্রতিবার ঘোরার সময় একই পরিমাণ সময় না নেয়, ধরো প্রথমবার পুরোটা ঘুরে আসতে 10 সেকেন্ড লাগছে, পরের বার লাগছে 11 সেকেন্ড, অথবা প্রথমবার এদিক থেকে ঘুরছে, পরের বার এদিক থেকে ঘুরছে, তখন এটাকে আমি ঘূর্ণন গতি বলতে পারলেও এটাকে কিন্তু আমি পর্যাবৃত্ত গতি বলতে পারবো না, কারণ পর্যাবৃত্ত গতি হতে হলে প্রতিবার একই দিক থেকে একই সময় পরপর অতিক্রম করতে হবে। সুতরাং আমরা বলতে পারি যে সকল ঘূর্ণন গতি কিন্তু পর্যাবৃত্ত গতি না। দোলন গতি একটা পর্যাবৃত্ত গতি। এখন পর্যাবৃত্ত গতি মানে কি? একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করছে। আর দোলন গতি মানে কি? যদি পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে গতিশীল থাকে। এখন দোলনায় যেটা দুলতে থাকে, সেই দোলার সময় সে দেখা যায় গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করছে, এই জন্য এটাকে আমরা হচ্ছে পর্যাবৃত্ত গতিও বলি। তাহলে দোলন গতি হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি। এখানে আমরা যেভাবে লিখেছি যে দোলন গতির গতিপথের কারণে পর্যাবৃত্ত গতি বলা হয়। কোনো গতিশীল বস্তু কণা যদি এমন হয় যে এটি এর গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। দোলনের সময় বস্তু কণার পর্যায়কালের অর্ধেক সময় কোনো একদিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে চলে। অতএব বলা যায় দোলন গতিকে বস্তু কণার কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে, তাই বলা যায় দোলন গতি হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি। সুষম বেগে চলমান বস্তুর গতিপথ শুধু সরলরৈখিক। খেয়াল করো, সরলরৈখিক গতি মানে কি? একটা সরল রেখায় গতিশীল যে বস্তু, সরল রেখায় গতিশীল বস্তুর গতিকে আমরা সরলরৈখিক গতি বলে। এখন সুষম বেগ হওয়ার মানে হচ্ছে সে তার দিকের পরিবর্তন করতে পারবে না, বেগের মানেরও পরিবর্তন করতে পারবে না। যেহেতু দিকের পরিবর্তন করতে পারবে না, তাহলে সে একটা নির্দিষ্ট দিকেই যাচ্ছে, আর যেহেতু সে নির্দিষ্ট দিকে যাচ্ছে, সুতরাং অবশ্যই এটা সরলরৈখিক গতি। এই জন্য বলা হয় সুষম বেগে চলমান বস্তুর গতিপথ শুধু সরলরৈখিক। অভিকর্ষ ত্বরণ সমত্বরণ কেন? অভিকর্ষ ত্বরণ সমত্বরণ, ব্যাখ্যা করো। বিষয়টা খুব সিম্পল। সমত্বরণ মানে কি? প্রতি সেকেন্ডে একই পরিমাণে করে বেগ বৃদ্ধি পেতে হবে, তাহলেই আমরা তাকে হচ্ছে সমত্বরণ বলতে পারি। এখন অভিকর্ষজ বলের প্রভাবে যে বস্তুটা পড়ে, সে প্রতি সেকেন্ডে কিন্তু 9.8 করে বেগ বৃদ্ধি পায় এবং নির্দিষ্ট দিকে পড়ে। যেহেতু প্রতি সেকেন্ডে তার বেগ বৃদ্ধির হার একই, সুতরাং অবশ্যই তাকে আমরা বলবো হচ্ছে কি সমত্বরণ বা সুষমত্বরণ। ঘড়ির কাঁটার গতি পর্যাবৃত্ত গতি না,
ঘূর্ণন গতি ব্যাখ্যা করো। ঘড়ির কাঁটার গতি তার গতিপথে কোনো নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাই ঘড়ির কাঁটার গতি পর্যাবৃত্ত গতি। আবার কোনো কিছু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরতে থাকে তাহলে সেটাকে ঘূর্ণন গতি বলে। ঘড়ির কাঁটার ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটাগুলো সমদূরত্ব থেকে ঘুরতে থাকে, ফলে ঘড়ির কাঁটার গতি ঘূর্ণন গতি। অর্থাৎ ঘড়ির কাঁটার গতি যেমন ঘূর্ণন গতি তেমন পর্যাবৃত্ত গতিও। মানে দুইটারই কন্ডিশন ফুলফিল করছে। পর্যাবৃত্ত গতি হওয়া মানে হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতে হবে, ঘড়ির কাঁটা কিন্তু তা করে। অন্যদিকে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি ঘুরে তখন তাকে আমরা বলি হচ্ছে ঘূর্ণন গতি। ঘড়ির কাঁটার ক্ষেত্রে তা ঘটে, সুতরাং এটাকে আমরা ঘূর্ণন গতিও বলি। সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি? সূর্যের চারদিকে পৃথিবীর গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি। মানে কি, যে সূর্যের চারদিকে যে পৃথিবী ঘোরে সে প্রতি 365 দিনে কিন্তু একবার করে ঘোরে, তার মানে সে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেছে। আবার সে প্রতিবার কিন্তু একই দিকে ঘোরে, তাহলে একটা নির্দিষ্ট দিক থেকে ঘুরতেছে, যেহেতু একটা নির্দিষ্ট দিক থেকে ঘুরতেছে সেই সাথে একই সময় পর পর অতিক্রম করতেছে, তাহলে অবশ্যই এটা কি হবে? পর্যাবৃত্ত গতি হবে। সকল সরল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, সকল পর্যাবৃত্ত গতি সরল স্পন্দন গতি নয়। ব্যাখ্যা করো। খুব সিম্পল একটা বিষয়। এখন সরল স্পন্দন গতি মানে কি? পর্যায়কালে অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে গতিশীল হতে হবে। এখন যেহেতু অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে গতিশীল হতে হবে, তাহলে সে সমান পরিমাণ গতিতে গতিশীল থাকতে হবে। তার মানে সে একটা নির্দিষ্ট বিন্দুকে প্রতিবার একই সময় পরপর অতিক্রম করবে। তাহলে সরল দোলকের গতিটা অবশ্যই একটা পর্যাবৃত্ত গতি, কারণ একটা নির্দিষ্ট বিন্দুকে সে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করতেছে। অন্যদিকে সকল পর্যাবৃত্ত গতি কিন্তু স্পন্দন গতি না। যেমন একটা ঘড়ির কাঁটার গতি, সে কিন্তু হচ্ছে 12 নম্বর দিককে বারবার একই দিক থেকে একই সময় পরপর অতিক্রম করতেছে, তাহলে এটা অবশ্যই কি? পর্যাবৃত্ত গতি। কিন্তু সে কি অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে ঘোরে? না, ঘোরে না। তাহলে এটাকে কিন্তু আমরা সরল স্পন্দন গতি বলতে পারবো না। তাহলে সব সরল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি কিন্তু সরল স্পন্দন গতি না। সরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না। ধরো একটা বস্তু এই বিন্দু থেকে এই বিন্দুতে আসতেছে, এখন সে আসার সময় এইভাবে আসতে পারে, এইভাবে আসতে পারে, এইভাবে যেতে পারে। সে যেই পথ ধরেই যাক না কেন তার সরণ কিন্তু এতটুকুই, মানে শুরুর বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী সরল রৈখিক দূরত্বই হবে। তাহলে সরণ কিন্তু হচ্ছে যে কি? তার গতিপথের উপর নির্ভর করছে না। তার আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী যে সরল রৈখিক দূরত্ব সেটাই সরণ হবে, এবার সে যেই পথ ধরেই যাক না কেন। সমদ্রুতিতে চলমান বস্তুর সরণ শূন্য হয় কেন? দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, অর্থাৎ কোনো বস্তু একক সময় অতিক্রান্ত দূরত্বই দ্রুতি। আবার দূরত্ব অতিক্রমের হার সবসময় সমান থাকলে তাকে সমদ্রুতি বলে। সমদ্রুতিতে চলমান বস্তু একক সময় সর্বদা সমান দূরত্ব অতিক্রম করে, অতএব এই ক্ষেত্রে দিক নির্দিষ্ট নয়। সমদ্রুতিতে চলমান একটা বস্তুর একটি নির্দিষ্ট সময়ে কোনো একদিকে গিয়ে আবার সমপরিমাণ সময় পূর্ব দিকের বিপরীত দিকে গেলে তার আদি ও শেষ অবস্থান একই হবে, অর্থাৎ বস্তুটির অবস্থানের কোনো পরিবর্তন হবে না। আবার আমরা জানি কোনো বস্তুর আদি ও শেষ অবস্থানের মধ্যবর্তী লম্ব দূরত্বটাই হচ্ছে কি? বস্তুটির সরণ। তাহলে উপরোক্ত ক্ষেত্র থেকে সমদ্রুতিতে চলমান বস্তুর সরণ শূন্য হবে, তবে অন্য কোনো ক্ষেত্রে সমদ্রুতিতে চলমান বস্তুর সরণ শূন্য হবে না। মানে বিষয়টা হচ্ছে এইরকম যে ধরো একটা বস্তু এখান থেকে ঘুরে এইভাবে এই পর্যন্ত আসতেছে, এখন সে প্রতি সেকেন্ডে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে, তাহলে অবশ্যই এটা কি? সমদ্রুতি। কিন্তু সে যেখান থেকে চলা শুরু করছে আবার কিন্তু সেখানেই চলে আসছে, তাহলে তার সরণ কত? শূন্য। বিষয়টা এরকম। সমদ্রুতিতে চলমান বস্তুর সরণ শূন্য হয় কেন? যদি সে আগের অবস্থানে ফিরে চলে আসে তাহলে সেটাকে অবশ্যই আমরা কি বলবো? সরণ শূন্য। কিন্তু সে তো সমদ্রুতিতে চলতেছে, কারণ প্রতি সেকেন্ডে সে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে। গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় না, কিন্তু সরণ শূন্য হতে পারে। এই যে একটু আগের উদাহরণটা আমরা যেটা দেখলাম, যে সে একটা বিন্দু থেকে ঘুরে পুরোটা আবার সেখানে চলে আসছে, তাহলে তার দূরত্বটা হবে কি? বৃত্তের পরিধির সমান, কিন্তু তার সরণ কত? শূন্য। তাহলে গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় না, কিন্তু সরণ শূন্য হতে পারে। কোনো বস্তুর গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে। যেমন ধরো এখান থেকে, এই যে এখান থেকে ঘুরে সে আবার এখানে আসলো, তাহলে তার সরণ কত? 0। আর সরণ যেহেতু 0, তাহলে গড়বেগ কত হবে? 0, কারণ গড়বেগ মানে হচ্ছে সরণ বাই সময়। কিন্তু অন্যদিকে তার তো একটা দূরত্ব আছে, এই যে এদিকে 35, এদিকে 12, এদিকে 25, এদিকে 10, সে তো একটা দূরত্ব অতিক্রম করছে, তার একটা সময় লাগছে, তাহলে ওই দূরত্ব বাই সময়টা হচ্ছে কি? তার গড় দ্রুতি। তাহলে আমরা এই ক্ষেত্রে দেখলাম গড়বেগ শূন্য, কিন্তু গড় দ্রুতি কি শূন্য? গড় দ্রুতি শূন্য নয়। তাহলে আমরা বলতে পারি কোনো বস্তুর গড়বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে। তো এটাই ছিল এই পর্বে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা পাশেই দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে এসেছে, আর এই প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে। যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।